জুলাই আগস্ট অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আবু সাইদ হত্যা মামলায় 30 জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক 26 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এছাড়া গ্রেফতার 4 আসামিকে আবু সাইদ হত্যার ঘটনায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যার মামলায় গত 2রা জুলাই অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেদিন পলাতক 8 আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। এনবিআরের কর্মকর্তাদের ওপর সরকারের আস্থার চির ধরেছে। রাজস্ব আদায় বৃদ্ধি সহ তাদের আচরণের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কার প্ররোচনায় এনবিআরে আন্দোলন করেছে তা জানতে চায় না সরকার। অর্থনীতিকে জিম্মি করা যাবে না, ভবিষ্যতে এমনটা কেউ যেন করতে না পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এনবিআর ভেঙে 2 ভাগ করার জন্য দেয়া অধ্যাদেশে মৌলিক ত্রুটি আছে স্বীকার করে তিনি বলেন, ত্রুটি কাটাতে কিছু চাতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। অধ্যাদেশে ত্রুটি সংশোধনে পরামর্শ দেওয়া হবে। এই যে প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা কাডারের সমস্যা, কাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। দলীয় প্রতীকের বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেলিম, এনসিপি নেতারা তো নির্বাচন কমিশনে এসেছেন, তো কি আলোচনা হচ্ছে, সবশেষ কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। এই মুহূর্তে কিন্তু এনসিপির যে প্রধান নির্বাচন কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে। 11টা থেকে বৈঠক শুরু হয়। এই বৈঠকে কিন্তু উপস্থিত রয়েছেন এনসিপির সামনের সারির নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং তার সাথে কিন্তু তাদের আইনজীবী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যে প্রধান যে বিষয়গুলো আলোচিত হওয়ার কথা সেটি হলো এনসিপির প্রধান দাবি, সেটি হলো তাদের প্রতীক, নির্বাচনের প্রতীক শাপলা, এবং আরেকটি বিষয় রয়েছে আলোচনায়, সেটা হলো যে প্রবাসী বাঙালিরা কিভাবে নির্বাচনে ভোট দেবেন সেই বিষয়টিও আলোচনা করার কথা রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এনসিপি যখন তাদের নির্বাচনের নিবন্ধন তাদের আবেদন দাখিল করে তখন তারা শাপলা চেয়েছিল, কিন্তু এই শাপলা প্রতীকটা কিন্তু আরেক রাজনৈতিক দল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য তারাও কিন্তু চেয়েছিল আরও বেশ আগে। তারা 11 জুন তারা এই নাগরিক ঐক্য তাদের শাপলা প্রতীকের জন্য আবেদন করে, এবং এরপরে অর্থাৎ এনসিপি 11 এপ্রিল ছিল নাগরিক ঐক্য এবং 22 জুন আসলে এনসিপির শাপলা আবেদন করে। কিন্তু এখানে একটি বেশ জটিল বিষয় হলো যে বর্তমানে কিন্তু 50টি রাজনৈতিক দল রয়েছে, তাদের নিজস্ব প্রতীক রয়েছে, কিন্তু শাপলা এবং দোয়েল এই দুটি প্রতীক কিন্তু নির্বাচন কমিশন তাদের যে নিবন্ধনের জন্য যে বা রাজনৈতিক দলের জন্য যে প্রতীক সেই প্রতীকের মধ্যে রাখা হয়নি। নির্বাচন কমিশন কিন্তু 115টি প্রতীক নির্ধারণ করে দিয়েছে, এর মধ্যে শাপলা রাখা হয়নি। কিন্তু এই শাপলা নিয়ে আসলে কারাকারি চলছে। এনসিপির জন্য আরেকটি সংকট হলো যে এনসিপি যখন তাদের নিবন্ধনে প্রতীকের জন্য আবেদন করে তাদের প্রতীক ছিল 3টি, একটি শাপলা, একটি কলম এবং একটি মোবাইল। এর মধ্যে শাপলা নিয়ে কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। শাপলা হয়তো পাবে কিনা সেটা সংশয় রয়েছে, কিন্তু এর পরবর্তী যে ধাপ সেটা হলো কলম। এই কলমও তারা পাবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, কারণ তার এনসিপি এই কলম আবেদন অর্থাৎ দ্বিতীয় ধাপে যে কলম তারা প্রতীক চাচ্ছে সেই প্রতীকও কিন্তু আরেকটি রাজনৈতিক দল, নতুন একটি রাজনৈতিক দল এনসিপি আবেদনের আগেই কিন্তু তারা সেটি করেছেন। এখন শুধুমাত্র এনসিপির সামনে খোলা রয়েছে শুধু মোবাইল। তারা সেই মোবাইল হয়তো প্রতীকটাই তাদের নিতে হবে যদি যে বৈঠক চলছে সেই বৈঠক যদি ফলপ্রসূ না হয়, বা নাগরিক ঐক্য যে শাপলা প্রতীক চেয়েছে তারা যদি এটা তারা না নেয়। কিন্তু এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন কিন্তু শাপলার প্রতীকটা কিন্তু রাখা হয়নি। তার মানে যদি শাপলার প্রতীক যদি এনসিপিকে পেতে হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশনের যে
একটি নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা কিন্তু তাদের সংশোধনী আনতে হবে। তো এই মুহূর্তে বৈঠক চলছে, বৈঠক হয়তো আরও কিছুক্ষণ চলবে এবং বৈঠক শেষে আমরা হয়তো এনসিপির যে নেতারা রয়েছেন বৈঠকে কি হলো সেটি আমরা পরবর্তী তাদের মুখ থেকে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে এনসিপি এবং প্রধান নির্বাচন কমিশনের বৈঠকের খবর। দর্শক, নির্বাচন কমিশন থেকে জানছিলাম সবশেষ খবর। মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ব্যক্তিদের সাথে উগ্রবাদী সংগঠনের অর্থ সহযোগিতার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে অ্যান্টি টেররিজম ইউনিট। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে সংস্থাটি বলছে, প্রয়োজনে মালয়েশিয়া তদন্ত সংস্থার সহযোগিতা নেবে তারা। এ ধরনের ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। তামজিদ সুমনের রিপোর্ট। মালয়েশিয়ায় গত 3 মাসে উগ্রবাদী সংগঠনের অর্থ সহযোগিতায় সম্পৃক্ততার অভিযোগে 36 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত 27 জুন মালয়েশিয়ার মালায়া মেল সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করে আসছিল। আর দেশটির পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল জানান, গেরাকান মিলিটান্ট রেডিকাল বাংলাদেশ GMRB নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে তৎপরতা চালাতো তারা। এমন খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার 3 বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া সরকার। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবেই বলেন, এদের কেউই জঙ্গি নন। এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। প্রশ্ন হলো, যদি শুধু ভিসার মেয়াদ উত্তীর্ণের জন্যই তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়, তবে তাদেরকে কেন অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে নেওয়া হলো? আর কেনই বা তারা সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হলেন? এটিইউ বলছে, মালয়েশিয়া থেকে ফেরত আসাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যে কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়। এবং তাদের সত্য বা আসলে তারা কতটুকু জড়িত বা জড়িত না, বা সামনের দিনগুলোতে এটা তদন্ত সাপেক্ষেই আসলে বলা যাবে। দেশের বিরুদ্ধে চক্রান্ত কিনা পুঙ্খানুপুঙ্খই তদন্ত হবে। এর মধ্যে যদি এ ধরনেরও কিছু থেকে থাকে, সেটাও অবশ্যই রাষ্ট্র সরকার যথাযথ ব্যবস্থা নেবে। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষণা পরিচালক আবু সালেম মোহাম্মদ ইউসুফের মতে, একটি দেশের মানদণ্ড অনুযায়ী সে দেশের আইন লঙ্ঘন করলে এরকম অভিযোগ আসতেই পারে। আমরা যাদেরকে পাঠাচ্ছি তাদের যে আমি যেটা বললাম যে ভ্যালুজগুলো কীরকম, জাতীয় কোনো সমস্যাগুলো যেন দেখা না দেয়, সেই বিষয়গুলোর ব্যাপারে আমাদের রেগুলেশন স্ট্রং করা এবং আরও বেশি এঙ্গেজ করা, সচেতনতা বৃদ্ধি করা যারা সেখানে যাচ্ছেন, সেটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আর বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশি শ্রমিকদের বড় চাহিদা রয়েছে। তাই প্রতিযোগিতার বাজারে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন লঙ্ঘন করলে নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করেন এই গবেষক। সেক্ষেত্রে প্রতিযোগীরা অপরাধের তকমা লাগানোর সুযোগ নিতে পারে বলে মনে করেন তিনি। আগামী দিনগুলোতে ম্যান পাওয়ার এক্সপোর্টের মার্কেট আরও কম্পিটিটিভ হবে। সেখানে আমাদের যারা কাজ করেন তাদের অ্যাক্টিভিটিসগুলো যদি সেই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী না হয়, তাহলে প্রশ্ন তো উঠতেই পারে। সো যে বিষয়গুলোতে নিয়ে প্রশ্ন উঠছে, সেই বিষয়গুলো খুব বড় বিষয় কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট এই জাতীয় কোনো কনসার্নও যেন না আসে। তিনি বলেন, যে কোনো উগ্রবাদ আচরণ বা কর্মকাণ্ডকে জঙ্গিবাদ বলা উচিত নয়। হুট করেই যে কাউকে জঙ্গি তকমা দেওয়ার অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন তিনি। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে 30 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে চায় কমিশন। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 12তম দিনের আলোচনার সূচনায় তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। ইতিমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। আজকের বৈঠকে জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কথা রয়েছে। এই পর্বের একটি যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। আমাদের সামনে যে বিষয়গুলো আছে, ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিষয়ে, যেগুলো মৌলিক বিষয় নিঃসন্দেহে, সেগুলো এবং তার পাশাপাশি সেগুলোতে আমরা একমত হতে পেরেছি।
কিছু বিষয়ে আমরা খুব কাছাকাছি অবস্থানে আছি। লিডার অফ দ্য অপোজিশনকে এখানে ইনক্লুড করা হবে সেই ক্যাবিনেট মিটিংয়ে যেখানে জরুরি অবস্থা জারির জন্য সিদ্ধান্ত হবে। কিন্তু যদি লিডার অফ দ্য অপোজিশন অনুপস্থিত থাকে আর কি নিজস্ব উদ্যোগে, তখন জটিলতা হবে। এই জন্য একটু প্রভিশনটা রেখে দিন, সবকিছু যেন জটিল হয়ে না যায় আর কি। ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে ফেনীর মুহুরী, সিলোনিয়া সহ বেশ কয়েকটি নদ নদীর পানি। সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নোয়াখালীতে বন্যার পানি নামতেই সড়কের বেহাল দশা স্থানীয়দের ভোগান্তির কারণ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সুরাতে পানি উঠে গেছে, ওই এখন বন্যার কারণে আমরা কিছু করতে পারছি না। আমাদের মনে করতে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ সব শেষ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় জেলার ১১৪টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে ফসলি জমি, রাস্তাঘাট সহ বিভিন্ন খাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে নোয়াখালীতে পানি কমে যাওয়ায় শহরের প্রধান প্রধান সড়কের ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। বিভিন্ন স্থানে আটকে থাকা পানি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। হাঁটু পানি ছিল কয়েকদিন আগে, আরো এখন এটাকে দেখাশোনা করবে বা এটা ডেভেলপ করবে এই রাস্তার জন্য কেউ কাজ করে না। ভাঙ্গা আবার বালু দিয়ে চাপ দিচ্ছে, চাপ দিয়ে আজকে আবার মনে করেন এখানে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এখানে অনেক বড় খাদ হয়েছে, আমরা গাড়িটাই চালাতে পারি নাই। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় এবারের বন্যায় খেলার খবর ক্রিকেট সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টি-20তে করা ভুলগুলোই দ্বিতীয় ম্যাচে শুধরাতে চান প্রধান কোচ ফিল সিমন্স। এদিকে লিটনের ফর্ম নিয়েও বাড়তি দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। আরও এক সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। রক্ষণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে দল নির্বাচন, প্রথম টি-20 হার বাংলাদেশকে ফেলে দিয়েছে নানান প্রশ্নের মুখে। 1-0 পিছিয়ে থেকে রোববার ভালো কিছুর আশা করা ছাড়া উপায় নেই লিটনদেরও। দ্বিতীয় ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রধান কোচ ফিল সিমন্সের মধ্যে দেখা গেল সেই তাড়না। গত ম্যাচে আমরা যথেষ্ট ভালো করিনি, কাজেই আমাদের পরিকল্পনাই হলো এ ম্যাচে ভালো কিছু করা। আমাদের আরো বেশি রান করতে হবে এবং প্রথম 6 ওভারে ভালো বোলিং করতে হবে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে, আমরা সেটাই করার চেষ্টা করছি। প্রথম টি-20তে জাকের আলী খেলতে পারেননি উরুর মাংসপেশিতে টান পড়ায়। আজ খেললেও ফিজিওদের মতে তাকে খেলানো যাবে শুধুই উইকেট রক্ষক হিসাবে। দ্বিতীয় টি-20-র আগে অধিনায়ক লিটন দাসের ফর্মও একটি আলোচনার বিষয়। প্রথম টি-20তে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল তার ইনিংসে। সিমন্স তা মেনেও আস্থা রাখছেন অধিনায়কের ব্যাটে। আমিও মনে করি তার আত্মবিশ্বাস কিছুটা কম এখন, তবে আমরা জানি তার পক্ষে কি করা সম্ভব। তাকে সে অবস্থায় আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আশা করি এই ম্যাচেই সে তার সামর্থ্যের প্রমাণ দেবে। ডাম্বুলা এর আগে জয় পেয়েছিল বাংলাদেশ, সেটিও একদিনের ক্রিকেটে 2017 সালে। সেই জয় থেকে অনুপ্রেরণা খুঁজতে পারেন লিটনরা। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। দেশের মানুষ আর খুন, চাঁদাবাজি, নৈরাজ্যে ফিরে যেতে চায় না, তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর শহরের শহীদ মিনারে পথসভায় কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের ছিল বৈষম্য, সমাজ ভাবে, সমাজ বৈষম্য, ধর্মসম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। শাপলা প্রতীক ছাড়া এনসিপির সামনে কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, প্রতীক পেতে বাধা দেয়া হলে রাজনৈতিকভাবে লড়াই করবেন তারা।
সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। বৈঠক শুরুর আগে এনসিপি নেতারা জানান, দলের নিবন্ধন প্রতীকসহ প্রবাসী বাংলাদেশিরা আগামী সংসদ নির্বাচনে কিভাবে ভোট দিবে সে বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকে সিইসি ছাড়া কমিশনের আর কোনো নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন না। এর আগে গেল মাসে নিবন্ধন আবেদন জমা দিয়ে সিইসির সাথে সাক্ষাৎ করেছিলেন এনসিপি নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্রুত বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। সেই সাথে জুলাই আন্দোলনে হাসিনাকে উৎসাহ প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। স্বৈরাচারের দোসর হিসেবে যারা কাজ করেছে, খুনি হাসিনাকে দানবে পরিণত করতে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান সাদা দলের শিক্ষকরা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক হাসিনাকে মদদ দিয়েছেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন শিক্ষক নেতারা। এবং তাদের দোষর যারা রয়েছে তাদের যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। শেখ হাসিনাকে যারা পথ দেখিয়েছে, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তাদেরও আমরা জোর দাবি জানাচ্ছি, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য। ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে ফেনীর মুহুরী, সিলোনিয়া সহ বেশ কয়েকটি নদ নদীর পানি। সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নোয়াখালীতে বন্যার পানি নামতেই সড়কের বেহাল দশা স্থানীয়দের ভোগান্তির কারণ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের বেশ কিছু স্থানের ভাঙনের ফলে তলিয়ে যায় নিম্নাঞ্চল। অনেক স্থানে ঘরবাড়িতে পানি ওঠে। চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানায়, টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে 2 দিন বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে এসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। লোকালয়ে জমে থাকা পানি নামতে শুরু করেছে, ফুটে উঠছে ক্ষয়ক্ষতি। ফিশারির মাছ বলতে মুরগি খামার বলতে আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সুরাতে পানি উঠে গেছে, ওই এখন বন্যার কারণে আমরা কিছু করতে পারছি না। আমাদের মনে করতে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ সব শেষ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় জেলার 114টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে ফসলি জমি, রাস্তাঘাট সহ বিভিন্ন খাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে নোয়াখালীতে পানি কমে যাওয়ায় শহরের প্রধান প্রধান সড়কের ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। বিভিন্ন স্থানে আটকে থাকা পানি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। হাঁটু পানি ছিল কয়েকদিন আগে, আরো এখন এটাকে দেখাশোনা করবে বা এটা ডেভেলপ করবে রাস্তার জন্য কেউ কাজ করে না। ভাঙ্গা আবার বালু দিয়ে চাপ দিছে, চাপ দিয়ে আজকে আবার মনে করেন এখানে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এখানে অনেক বড় খাদ হয়েছে, আমরা গাড়িটাই চালাতে পারি নাই। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় এবারের বন্যায় 57 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর গ্যান্ডারিয়া থেকে পোস্তগোলা পর্যন্ত বেহাল সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে পুরান ঢাকা নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধনে এলাকাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরা হয়। তারা অভিযোগ করেন, ভাঙাচোরা রাস্তার কারণে পুরান ঢাকার দক্ষিণের প্রায় 30 লাখ মানুষের জমি কেনা বেচা করতে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অবিলম্বে সরকার বিষয়টি বিবেচনায় নেবে বলেও আশা করেন বিক্ষোভকারীরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। এ সময় গেন্ডারিয়া লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত মিছিল করে পুরান ঢাকাবাসী। এদিকে পরিস্থিতি বিবেচনায় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় বিশেষ বা চিরুনি অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি কথা বলেন। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে।
দেশে বিরাজমান হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস প্রতিরোধে আগামী নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নুরুল হক নূর বলেন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচার পতন হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিভাজন তৈরি হচ্ছে। এক দলের লোক অপর দলের নেতার বিরুদ্ধে অশোভন উক্তি ও আচরণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সহনশীলতার প্রয়োজন বলে মনে করেন ভিপি নূর। উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন, গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন, নারায়ণগঞ্জের এলাকা বলেন, সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে, আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে। এবছর কোনো সিন্ডিকেট কাজ করতে পারেনি এবং অভ্যুত্থান পরবর্তী নানা চ্যালেঞ্জ থাকার পরও 2025 সালে সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে 2025 সনের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এবছর থেকে শিক্ষা নিয়ে 2026 সালে আরও সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করা হবে। বাড়ি ভাড়ায় কম খরচ হওয়ায় সরকারিভাবে যাওয়া 4,978 জনকে 8,28,90,183 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে বেসরকারিভাবে যাওয়া কোনো হাজি কোনো অর্থ ফেরত পাবেন না। আর আগামীতে হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে বলেও জানান উপদেষ্টা। এদিকে উজানের পানি বাড়ায় উত্তাল পদ্মার তীব্র ভাঙন শুরু হয়েছে পাবনার সুজানগরে। ফেরিঘাট সহ নদীপাড়ের অসংখ্য বাড়িঘর হুমকির মুখে। নাজিরগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশ থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অল্প দিনের মধ্যেই ফেরিঘাটটি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে নদী ভাঙন চললেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। অনেকেই ঘরবাড়ি হারিয়ে পথে বসার শঙ্কায় দিন কাটাচ্ছেন। এদিকে বিআইডব্লিউটিএ জানায় 2023 সালের চুক্তি অনুযায়ী প্রশাসন জমি বুঝিয়ে না দেওয়ায় ঘাট উন্নয়ন ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথ্যালমোলজির অপটোমেট্রি বিভাগের শিক্ষার্থীরা 4 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। চট্টগ্রামের ফয়েজলেক এলাকায় প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বতন্ত্র অপটোমেট্রি অনুষদ গঠন, কারিকুলাম পুনর্বিন্যাস, ক্লিনিক্যাল পোস্টিং ও স্বাধীনভাবে অপটোমেট্রি চর্চার সুযোগ দিতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বা পরীক্ষা চলবে না। নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন গাজীপুরের ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের ছাত্র প্রকৌশলী শাহাবুদ্দিন শিহাবের পরিবারের উপর বর্বর হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আয়োজিত মানববন্ধনে বক্তারা হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকারের ভেতরে আওয়ামী দোসরদের জন্য তাদের ডানে বামে অন্যায়কারীদের গ্রেফতার করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দুপুরে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় তিনি একথা বলেন। বিএনপি কোনো ধরনের মব ভায়োলেন্স সমর্থন করে না এবং মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। কোনো একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রতিক ঘটনাবলীর সাথে বিএনপির রাজনীতিকে জড়িয়ে অপপ্রচার করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন ডক্টর এজেডএম জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস সহ অন্যান্য নেতারা। কুষ্টিয়ার খোকসায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে কৃষক দল। কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার পরামানিকের নির্দেশনায় খোকসা বাসস্ট্যান্ড ও খোকসা বাজারে এসব লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান ও যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আইনের শাসন প্রতিষ্ঠায় পৃথক সচিবালয়ের ভূমিকা নিয়ে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার সকল পর্যায়ের বিচারকরা অংশ নেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর দায়রা জজ আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার জন্য পৃথক সচিবালয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন বিচারকরা। পুরান ঢাকার ব্যবসায়ী বরগুনার তরুণ লালচাঁদ ওরফে সোহাগের নরকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। বিকেলে সোহাগের পৈতৃক বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চিরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় তিনি এই দাবি জানান। এ সময় বিচার চেয়ে আরও বক্তব্য রাখেন সোহাগের স্ত্রী লাকি আক্তার। নুরুল ইসলাম মনি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে তিনি শোক সন্তপ্ত পরিবারের কাছে এসেছেন সমবেদনা জানাতে। নাটোরের লালপুরে থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আটক ছাত্রদল নেতা সহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে এজাহারভুক্ত ২৩ আসামি নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক ৬ জনের জামিন মঞ্জুর করলেও ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৮ এপ্রিল লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে পুলিশ আটক করে। খবর পেয়ে ছাত্রদল ও যুবদল নেতা কর্মীরা থানায় ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। চাঁদপুরের মতলবে আলোচিত হাবিবুল্লাহ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানান, গতকাল মতলবের সাদুল্লাপুর ইউনিয়নের একটি পুকুর থেকে হাবিবের লাশ উদ্ধার করে পুলিশ। পরে মূল আসামি কামাল মিয়াকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে রকিব স্বীকার করেন, দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলে হাবিবের কাছ থেকে ১০,০০০ টাকা নেন তিনি। পরে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হাবিবকে তলপেটে আঘাত করে পুকুরে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে পুলিশ। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে ভূমি অফিস স্থানান্তরে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে গ্রামবাসী। সকালে গাবতলী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ এবং ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করে স্থানীয়রা। দুপুরে শহরের সাতমাথায় আরও একটি মানববন্ধন করে বিক্ষুব্ধরা। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে তারা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে বিক্ষোভ তুলে নিয়ে স্মারকলিপি প্রদান করে তারা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২২তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত হয়েছে। নোয়াখালীর বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় এনটিভির ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠান হয়েছে। কোরআনে হাফেজ শিক্ষক পরিচালকদের সাথে নিয়ে কেক কেটে আনন্দ র্যালি করা হয়। এ সময় জেলার বন্যা দুর্গতদের জন্য দোয়া করা হয়। পরে পরিবেশনের সৌন্দর্য রক্ষায় বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হবেন প্রধান বিচারপতি। তবে জ্যেষ্ঠ দুজনের মধ্য থেকে করতে হলে প্রয়োজন হবে সংবিধান সংশোধন। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর প্রধানমন্ত্রীর পরামর্শে নয়, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে জরুরি অবস্থা জারি করবেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার ওই বৈঠকে থাকবেন বিরোধী দলীয় নেতা অথবা উপনেতা। ইমরুল হাসানের রিপোর্ট। বর্তমান সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির হাতে। তবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে কিনা এমন কোনো বিধান ছিল না। এমন পরিস্থিতিতে রোববারের ঐকমত্য কমিশনের সভায় সিদ্ধান্ত হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই করতে হবে প্রধান বিচারপতি। তবে বিএনপির প্রস্তাব ছিল জ্যেষ্ঠ দুইজনের মধ্য থেকে নিয়োগের। আলোচনা শেষে দলগুলো ঐক্যমত্যে পৌঁছায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে হবে বিষয়টি এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। আর্টিকেল 96 অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্তাধীন, তারা বাদ যাবে এবং সর্বজ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। ঐকমত্য কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তবে
কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবে। প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে, কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে, যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। আর জরুরি অবস্থা জারির বিষয়ে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ বৈঠকে ঐক্যমত্যে পৌঁছায় দলগুলো। তবে কোন প্রক্রিয়া জারি হবে সে অমীমাংসিত বিষয় ফয়সালা হয় এদিন। সিদ্ধান্ত হয় শুধু প্রধানমন্ত্রীর পরামর্শে জারি করা হবে না জরুরি অবস্থা। যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই দলের, সুতরাং এখানে বলবৎ বৃদ্ধি ছাড়া ইন এসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না। সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে, তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসে। সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং কোন প্রক্রিয়া হবেন সে বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। কয়েকটি দল ভিন্ন ভিন্ন মত দেয়। সব মিলিয়ে মঙ্গলবার নতুন প্রস্তাবনা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে তা সুনির্দিষ্ট চক্রান্তের অংশ মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। বিকেলে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে। এবার বাদ যায়নি তারেক রহমানও, যা খুবই উদ্বেগজনক। এ সময় তারেক রহমানের ওপর দীর্ঘ নিপীড়নের পরও তার আপোষহীন মনোভাবের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি এটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। আজ দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। 2019 সাল থেকে গত বছরের 5 আগস্টের আগ পর্যন্ত সংগঠিত 11টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময়ের সরকারের শীর্ষ পদে থাকা 16 জনের জড়িত থাকার অভিযোগ করে ভুক্তভোগীরা জানায়, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়। প্রায় 6 ঘন্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে সরে দাঁড়ালো আন্দোলনকারী সিএনজি অটোরিকশা চালকরা। রুট নির্ধারণের দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে দুপুর 12টার দিকে সড়কে নেমে আসে আন্দোলনকারীরা। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পুরো সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে যানবাহনে আটকে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। সন্ধ্যা 6টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ থেকে সরে গেলেও সড়কের পাশেই অবস্থান নেন তারা। ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইনে। সর্বনিম্ন 300 এবং সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে 3,500 টাকা। প্রতিটি নিবন্ধিত অনলাইন অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 4টি টিকিট কেনা যাবে। তবে যেসব টিকিট অনলাইনে বিক্রি হবে না সেগুলো স্টেডিয়ামের বাইরের নির্ধারিত বুথে সরাসরি পাওয়া যাবে। ক্লাব হাউসে শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিট
800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারির উত্তর ও দক্ষিণ ব্লকে 1500 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড 2500 ও ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম 3500 টাকা। এছাড়া শহীদ আবু সাইদ ও নর্দার্ন গ্যালারির টিকিট 400 টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট 300 টাকা নির্ধারণ করা হয়েছে। 3 ম্যাচের টি20 সিরিজে 20, 22 ও 24 জুলাই মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল।